আত্মকথা রামকিঙ্কর বেজ। রঙের প্রয়োজনও ছিল, গাছের পাতায় রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার ছাঁচা ভূষকালি, এইগুলি রঙের প্রয়োজন মেটাতো। পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো। বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন গুণটির জন্যে কি স্কুলে আমি অবৈতনিক ছাত্র হিসেবে পড়াশোনার সুযোগ পেয়ে এসেছি। স্কুলের দেয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেয়া আমার প্রতি মাসের কাজ। ছোটবেলাতে পড়াশোনা ভালো লাগতো না, বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতুম। বাঁকুড়াতে ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত হয়েছিল। শান্তিনিকেতনে এসে পড়েছি, কিন্তু তা একাডেমিক নয়, ইচ্ছে মতো পড়তাম। এই সবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল, স্কুল কলেজ বন্ধ, ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাজে যোগ দিলাম। আমার উপর ভার ছিল মহাপুরুষের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেয়া আর প্রসেশনের সময়ে লিডারদের পোর্ট্রেট এঁকে দেয়া। সেগুলি অয়েল পেন্ট দিয়ে করতে হতো। এই সময় শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় আসেন এবং তার সঙ্গে পরিচয় হয়। শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তার কৃপায় ঘটে। সেটা হচ্ছে 1925 সাল। আমার এত আনন্দ হলো যে ম্যাট্রিক না দিয়েই চলে এলাম। একমাত্র রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ব্রিটিশ কর্তৃত্বের বাইরে চলে এলাম। এটা শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়। তিনি রামানন্দ চট্টোপাধ্যায় জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে নিয়ে গেলেন এবং আচার্য নন্দলাল বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তখন নন্দলাল বাবুর শিল্প সম্বন্ধে আমার ধারণা বেশি কিছু ছিল না। যা কিছু প্রবাসীর অ্যালবামে দেখেছি তাও বেশি নয়। ভারতীয় শিল্প ভালো লাগতো তা নয়, কিন্তু বাস্তবতার ভিতর দিয়ে না গেলে সেটা সার্থক হবে না, এটাই ছিল মূল ধারণা। যার ফলে পরবর্তীকালে শান্তিনিকেতনে প্রাকৃতিক বাস্তবতার সূচনা হয়েছে। এখানে চলেছে ছাত্রদের অ্যানাটমি ও মাসেল সম্বন্ধে শিক্ষা দেয়া হয়। আমরা কাজ করতাম নিজেদের ইচ্ছা মতো। নন্দবাবু নিজের কাজ করতেন, একবার করে ঘুরে যেতেন, বিশেষ কিছু ইনস্ট্রাকশন দিতেন না। তবে হ্যাঁ, একটু আধটু যা না বললেই না তা কি আর বলতেন না, কিন্তু নিয়ে ইম্পোজ করতেন না, পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। অয়েল পেন্টিং তখন শান্তিনিকেতনের কেউ পারতো না, আমি প্রথম শুরু করি। দোকানে গিয়ে বললাম, অয়েল পেন্টিং করব, কি রং আছে, কিভাবে করতে হয় দেখান। তা দোকানদার দেখালো, এই তুলি, এই টিউবে রং আর এই পাত্রে তেল আছে, একবার ডুবিয়ে নিয়ে রং করুন, ব্যাস অয়েল পেন্টিং শেখা হয়ে গেল। ভালো কাজ করেছিলাম অয়েলে, যতদূর মনে হচ্ছে। গার্ল অ্যান্ড দ্য ডগ। নন্দলাল বাবু কিন্তু একটু অসন্তুষ্ট হয়েছিলেন অয়েলে করেছিলাম বলে, তবে বাধা দেননি। আমি শান্তিনিকেতনে আসার বছর চারেক আগে নন্দলাল মশাই কলা ভবনের অধ্যক্ষ হয়ে আসেন। ছাত্রদের সঙ্গে ওর ব্যবহার খুব সুন্দর ছিল, সকলেই খুব সাহায্য করতেন। তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক, ওয়েস্টার্ন আর্টের প্রচলন তখনও হয়নি, উনি পছন্দও করতেন না। আচার্যদেবের সঙ্গে দেখা হলো। দেখলাম বলিষ্ঠ চেহারার মানুষ, গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে ধুতি। আমার ছবি দেখতে চাইলেন, দেখালাম, বললেন তুমি সবই জানো, আবার এখানে কেন? একটু ভেবে বললেন, আচ্ছা 2-3 বছর থাকো তো। সেই 2-3 বছর আমার এখানো শেষ হলো না। তার বিচিত্র অবদানের ভিতর দেখেছি শিল্পস্রোত নানাভাবে নানা রূপে এসেছে তীব্রভাবে, কিন্তু কখনো স্বাদবিহীন নয়। অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য। শিল্পী হিসেবে যেমন মর্যাদাবান, শিক্ষক হিসেবেও তেমনি। এত বড় পেইন্টার, এত নিখুঁত স্ট্রোক, প্রায় সমস্ত ছবিরই বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুব সাদামাটা। সাধারণত চরিত্র কমন, ল্যান্ডস্কেপ, একেবারে গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ওর ছবি। এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে। আমার ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ, তা অনেকটা নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে, একটি নির্বাচিত অংশ।
নিচে যে ছবিটি দেখা যাচ্ছে সেই ছবিটি রামকিঙ্কর বেজের আঁকা।